নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। কোন্দল মেটাতে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্জুন শ্যাম দ্বন্দ্ব মেটাতে আসরে নামেন সুব্রত বক্সী, কিন্তু সে দ্বন্দ্ব এখনও জারি। আক্রমণ প্রতি আক্রমণে সরগরম ব্যারাকপুরের রাজনীতি। পাশাপাশি হুগলিতেও গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট ছিল। রুনা খাতুনের বিরুদ্ধে বিস্ফোরক মনোরঞ্জন ব্যাপারী। অবৈধ বালি মাটি কাটা নিয়ে অভিযোগ বলাগড়ের তৃণমূল বিধায়কের। দ্বন্দ্ব মেটাতে জেলা নেতৃত্বের বৈঠক ইতিবাচক বলে জানালো তৃণমূল নেতৃত্ব। অর্থাৎ একটা দিকে সামাল দেওয়া গেলেও ব্যারাকপুরে কিন্তু সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব জারি রয়েছে, সেই দ্বন্দ্ব মেটার নাম নেই। দেখব একটি প্রতিবেদন। তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব চলছেই। খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী কোন্দলে কড়া বার্তা দিয়েছিলেন। সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে, এটা আমি বারবার বলছি। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে, আর নতুন চাল আগে বাড়ে। দুটো চালকেই আমার দরকার, পুরনোকেও দরকার, নতুনকেও দরকার। এই বার্তার পরেও ব্যারাকপুর শিল্পাঞ্চলে অর্জুন শ্যাম দ্বন্দ্ব কমেনি। বারবার বাগযুদ্ধে জড়িয়েছেন তারা। সোমবার মধ্যমগ্রামের পার্টি মিটিংয়ে নাম না করে অর্জুন সিংকে আক্রমণ করেন সোমনাথ। অর্জুন বলে না, আমি অর্জুনকে আমি তো জানি না। অর্জুন বলে কোনো কথা না। আমি দল যেটা বলবে, যাকে পাঠাবে, যাকে ওখানে বলবে নির্বাচনে দাঁড়াবার জন্য, তার সঙ্গে নিশ্চয়ই সোমনাথ শ্যামও থাকবে, কারণ আমি দলের প্রতীকে জিতেছি। বিধায়ক সোমনাথ শ্যামের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। কি বলছে এইসব নিয়ে আমাকে কেন বারবার প্রশ্ন করছে? ঠিক আছে, কি বলবেন? মানে কিছু নাথিং জিরো। তাহলে কি আপনি গুরুত্ব দিচ্ছেন না? জিরো। শুধু ব্যারাকপুর নয়, বলাগড়েও বিধায়ক বনাম তৃণমূল নেতৃত্বের একাংশের গোষ্ঠী কোন্দল চরমে। মনোরঞ্জন রুনা কোন্দলে অস্বস্তি বাড়ে তৃণমূলের। মূলত বালি মাটি মাফিয়াদের বিরুদ্ধেই অভিযোগ বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর। গঙ্গার চরে অবৈধ বালি কাটা বন্ধ হয়নি বলে অভিযোগ তার। রুনার যে স্বামী অরিজিৎ দাস বলাগড়ে যত মাটি মাফিয়া, বালি মাফিয়া, গাঁজা চোরাই চালানদার, সমস্ত ধরনের যারা জুয়ার বোর্ড, এই সবগুলোর থেকে কাটমানি খায় অরিজিৎ দাস। মাটির থেকে রুনাও খায়, বালি থেকে রুনাও খায়। দুই স্বামী স্ত্রী দুজন আলাদা আলাদা ভাগ করে দুটো আলাদা হিস্সা দিতে হয়। যথারীতি স্ত্রীরটা একটু বেশি। গঙ্গার চরে সবুজ দ্বীপের পাশে অবাধে বালি ও মাটি কাটার অভিযোগ ক্ষোভ স্থানীয়দের। সোমরা 2 নম্বর পঞ্চায়েতের সুক্রিয়া এলাকার মানুষ কৃষিজীবী। স্থানীয়দের আশঙ্কা, যেভাবে চরের মাটি বালি কেটে নেওয়া হচ্ছে তাতে ভবিষ্যতে সেটি থাকবে কিনা তা নিয়ে আশঙ্কা। স্থানীয়দের অভিযোগ, মুখ খুললেই মিলছে হুমকি। দিনের পর দিন এভাবে পলিমাটি কাটা হচ্ছে, আস্তে আস্তে গঙ্গা বক্ষতে মাটি কাটতে কাটতে তো সবই শেষ হয়ে যাবে, আর অপরাধীরা শাস্তি পাচ্ছে না। তা আমরা দেখলাম, প্রধানের সঙ্গে আমরা আসলাম, আমজনতা হিসেবে দেখতে পাচ্ছি খুবই অপরাধমূলক ঘটনাটা। তাই এর জন্য কড়া ব্যবস্থা যাতে না হয়, আমরা প্রশাসনের কাছে সেটাই বড় দাবিদার। কিছু নেতাদের বোর্ড আছে, হ্যাঁ, তারাই কাটছে। ক্ষতি সেই আগেরকার মতন সিস্টেমে দাঁড়িয়ে আসবে, যে এখন এগুলো জলভূমি ছিল, সেই জলই সিস্টেম আসবে। সমাজ মাধ্যমে সরব বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। সরাসরি জেলা পরিষদ সদস্য রুনা খাতুন ও তার স্বামী অরিজিতের দিকে আঙুল তোলেন তিনি। অবৈধ বালি মাটি কাটার অভিযোগ পাওয়ার পর দোষীদের উপযুক্ত শাস্তির আশ্বাস দিয়েছেন সোমনা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান ময়না মুর্মু। মাটি কাটা হয়েছে, যারা কাটছে তাদের ব্যবস্থা নেব, আর আমরা উপরে জানাবো সেই যারা কাটছে তাদের যেন করা মানে শাস্তি হয়, সেই ব্যবস্থাই করব। শাসক দলের অঙ্গুলি হেলনে এই কাজ চলছে দাবি বিজেপির। লোকাল প্রশাসন এগুলো জানে নিশ্চয়ই, নাহলে এরকমভাবে রাতের অন্ধকারে ভোট চলছে। এখান থেকে ধরুন 2 কিলোমিটার দূরে থানা কি জানে না যে ভোট কারা চালাচ্ছে? হ্যাঁ, এখানে লোকাল, আমার তো মনে হয় যে লোকাল এখন যে বর্তমান যে শাসক দলও এর মধ্যে জড়িত, এবং আমার মনে হয় প্রশাসনও এইভাবে জড়িত আছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার জরুরি বৈঠকে বসে হুগলি জেলা তৃণমূল নেতৃত্ব। ব্যারাকপুর থেকে শুভজিৎ সিং ও বলাগড় থেকে পলাশ চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী এবং রুনা খাতুনের মধ্যে যে সমস্যা ছিল, যে দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্ব মেটাতে আসরে নেমেছিল নেতৃত্ব। জেলা নেতৃত্বের বৈঠকের পরে সেই দ্বন্দ্ব মিটেছে বলে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তবে ব্যারাকপুর আছে, ব্যারাকপুরেই সেখানে সোমনাথ শ্যাম এবং অর্জুন সিংয়ের মধ্যে এই দ্বন্দ্ব কিন্তু জারি রয়েছে। একের পর এক বৈঠক হচ্ছে, দলনেত্রী বার্তা দিলেন। উত্তর 24 পরগনা কোর কমিটি বৈঠক হলো,
তারপরেও কিন্তু দ্বন্দ্ব মেটার নাম নেই। এই নিয়ে আমরা আজকে কথা বলবো, আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা সুকেশ বিশ্বাস, তার সঙ্গে কথা বলবো। তবে তার আগে আপনাদের অন্য একটি খবরের দিকে নজর রাখবো, আমরা সেই ছবি দেখাবো। আজকে প্রয়াত হয়েছেন রশিদ খান, রশিদ খানের দেহ বেরোচ্ছে এই মুহূর্তে। প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত ছিলেন, ব্রেন স্ট্রোকও হয়েছিল তার। শাস্ত্রীয় সঙ্গীত জগতের নক্ষত্র পতন। তার নশ্বর দেহ হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। এমন তো ফিরবো আমাদের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা সুকেশ বিশ্বাস, আপনাকে স্বাগত জানাবো সুকেশ বাবু। সুকেশ বাবু, যে বিষয়ে জানতে চাইবো যে এই আমরা এই অনুষ্ঠান শুরুর আগেই বলা করে সেখানে যে সমস্যা ছিল সেই সমস্যা মিটে গিয়েছে বলে জানতে পারলাম এবং বসলাম, কারণ আমাদের সেখান থেকেও এক অতিথি বসারও কথা ছিল ইনফ্যাক্ট। কিন্তু কোনোভাবেই এই অর্জুন সিং আর সোমনাথ শ্যাম তাদের দ্বন্দ্ব মিটছে না। যদিও তারা বলছেন যে ভোটে দল যাদেরকে দাঁড় করাবে, যাকেই দাঁড় করাক না কেন, তারা একসঙ্গে লড়াই করবেন, কিন্তু তারপর সোমনাথ শ্যাম তো থামবার পাত্র নন। ব্যাপারটা হচ্ছে, আমরা যখন রামায়ণের বাল্মীকির ইতিহাসটা যখন জানি যে রত্নাকর দস্যুর পাপের বোঝাটা কে বহন করবে, আজকে ভাটপাড়া পৌরসভা চালাতে গিয়ে আমাদের সোমনাথ শ্যামের যিনি মাতামহ, যিনি চেয়ারম্যান আছেন বা চেয়ারপারসন আছেন, তাকে অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে। তার কারণ হচ্ছে এই ভাটপাড়া পৌরসভার 240 জন আমাদের স্থায়ী কর্মচারী, অবসর নেওয়া কর্মচারীদের আমরা গ্র্যাচুইটি ফান্ড দিতে পারিনি। 2014 থেকে 2019-এর মধ্যে 14 কোটি টাকা ডিউ, সেই টাকাগুলো দেওয়া হলো না কেন? শুধু তাই নয়, ভাটপাড়া পৌরসভায় 2014 থেকে 2019 3,500 মতো আরবান শ্রমিক কাজ করত। কার দায় এটা? দায়টা কার? কে বাধা দিয়েছেন? আমি বলছি, কথাটা বলছি। দায়টা হচ্ছে সে বাল্মীকি, সেই রত্নাকর দস্যুর পাপের বোঝা কে বহন করবে, সেটা নিয়ে হচ্ছে মেন দ্বন্দ্ব। ওদের কোনো দ্বন্দ্ব নেই। এবং যারা আজকে পৌরসভাটাকে মানে সে উই পোকার লাগিয়ে যেটা করা হয় আর কি, ভেতরে উপর থেকে দেখতে ভালো, ভেতরে খোলসা, সেই অবস্থা আজকে ভাটপাড়া পৌরসভা সর্বক্ষেত্রে। যেমন গঙ্গা অ্যাকশন প্ল্যান সোয়ারেজ প্রকল্পের 333 কোটি টাকা, সেটা ইউটিলাইজ করা যায়নি। আজও হাউস টু হাউস কোনো সোয়ারেজের কানেকশন আজকে ভাটপাড়া তৈরি হয়নি বা সৃষ্টি হয়নি, কাউকে দেওয়া যায়নি। এটা একটা লজ্জা আমাদের কাছে। এবং যারা এগুলো করেছে তার বিরুদ্ধে সোমনাথ সাহেব বলছে যে তোমরা উন্নয়নের টাকাগুলো কোন খাতে খরচ করছো, কি জন্য খরচ করছো, তাহলে কোথায় গেল? এটা যদি বলা হয় দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব তো বারংবারই হবে। কারণ সোমনাথ শ্যাম চাইছে একটা ভাটপাড়া পরিষ্কারকে একটা সুন্দর পরিষেবা দিয়ে তার মাতার নামটা যে সুনামে থাকুক, সেই সুনামটা করতে গিয়ে বারবার হাইকোর্টে আমাদের মুখ পড়ছে, হাইকোর্টে আমাদের কন্টেম্প খেতে হচ্ছে। কারণ আগের ডিউজ নিয়ে কর্মচারীরা হাইকোর্টে যাচ্ছে, আগের পিএফ এর ডিউজ নিয়ে অস্থায়ী কর্মচারীরা, আরবান শ্রমিকরা পিএফ কোর্টে তারা মামলা ফাইল করছে 88 লক্ষ টাকা। সেই টাকার দায়িত্বভার কে নেবে? এই নিয়ে হচ্ছে আমাদের। অর্জুন সিং এই সবে দলে যোগদান করেছেন এই মাস 6-এর মধ্যে, বিষয়টা তো এমন নয়। তিনি তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন, সেই সময়টাও অনেকটা সময় কেটে গিয়েছে। এতদিন তিনি সোচ্চার হলেন না সোমনাথ শ্যাম। এই হাল ফিলে গত কয়েক মাসে হঠাৎ করে তিনি সোচ্চার হচ্ছেন অর্জুন সিং এর বিরুদ্ধে। এবং যখন অর্জুন সিং কোশ্চেন করিনি, আমি কোশ্চেন করিনি সুকেশ বাবু, প্রশ্ন করিনি। যখন অর্জুন সিংকে আবারও দলে ফেরত নেওয়া হলো তখন আপনারা প্রতিবাদ করেননি কেন? তখন আপনাদের বা সোমনাথ শ্যামের এই বিরোধিতা, এই প্রতিবাদ, এই যে ইস্যুগুলো কথা আজকে তুলছেন, সেগুলো তখন বলা হয়নি কেন? আমাদের এই বোর্ড এসেছে 2022 সালে, ঠিক আছে না? এই 2022 সালে আমাদের বোর্ড এসেছে। সেই বোর্ডে থাকাকালীন যখন আমরা যখন রন্ধে রন্ধে ঢুকছি, তখন সেই জায়গায় দেখা যাচ্ছে যে কন্ট্রাক্টরদের ডিউজ 170 কোটি টাকা। সেই টাকার কোথায় উন্নয়নটা হলো, সেই টাকাটা কোথায় খরচ হলো, এইটা যদি জিজ্ঞেস করতে যায় বা কাউকে বলতে যায়, সেটা যদি গোষ্ঠীদ্বন্দ্ব হয়, তাহলে সেটা তো আমাদের কাছে খারাপ ব্যাপার। এটা না, এটা আমাদের নিজেদের দোষ নিজেদের গায়ে মাখা হচ্ছে।
নিজেদের দোষকে আমরা নিজের গায়ে তুলে নিচ্ছি এবং আমরা তাই সব জায়গায় স্বচ্ছতা হোক। আপনি ঠিকই বলছেন যে আপনাদের নিজেদের দোষ আপনারা সেটা বাইরে বলে বেড়াচ্ছেন, অর্থাৎ একে অপরের দিকে তো কাদাই ছুটছেন, সেটাই তো সংবাদ মাধ্যমে আসছে, আমরা প্রশ্ন করছি, আর তো কিছু নয়। আপনারা একে অপরের বিরুদ্ধে কাদা ছুটছেন। সুন্দর, এটা হচ্ছে মানে কাদা ছোড়া নয়, এটা হচ্ছে বারবার আমাদের একটা আক্রোশ জন্মাচ্ছে যে আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা নয় হাইকোর্টে গিয়ে আমরা বাধা পাচ্ছি। তার কারণ হাইকোর্টের নির্দেশে বলছে বকেয়া টাকা দিতে হবে। দল তো এতবার বার্তা দিল, দলনেত্রীর বার্তাও কি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ নয়? সুকেশ বাবু, দলনেত্রী এতবার করে বার্তা দিলেন, সুব্রত বক্সী গেলেন, বৈঠক করতে গেলেন, এই গতকালই জেলা কোর কমিটি বৈঠক করলো, উত্তর 24 পরগনা জেলা কোর কমিটি বৈঠক করলো, তারপরও সমস্যা মিটছে না। সুকেশ বাবু, এই প্রশ্নের উত্তর চাইবো আপনার কাছ থেকে, তবে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি নেওয়ার। আমরা একটা বিরতির পরে ফিরে আসবো এই অনুষ্ঠানে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমরা আপনাদের যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, এবং যতই এই লোকসভা নির্বাচন এগিয়ে আসছে ততই সেটা প্রকট হচ্ছে, এবং বিভিন্ন জায়গাতে শাসক দলের নেতৃত্ব, শীর্ষস্থানীয় নেতৃত্ব তারা বৈঠক করছেন, মেটানোর চেষ্টা করছেন। এই বলাগড়ে আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে মনোরঞ্জন ব্যাপারী আর রুনা খাতুনের মধ্যে একটা সমস্যা চলছিল, একে অপরের বিরুদ্ধে তোপ দাগছিলেন, দুর্নীতি নিয়ে সোচ্চার হয়েছিলেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, রুনা খাতুন এবং তার হাজব্যান্ডের বিরুদ্ধে। তবে আজকে তাদের সমস্যা মিটে গিয়েছে বলে তারা দাবি করছেন, কারণ জেলা নেতৃত্ব বৈঠক করে তারপরে সমস্যা মিটে গিয়েছে। এই বৈঠকের পরে কি জানাচ্ছেন মনোরঞ্জন ব্যাপারী, তৃণমূল বিধায়ক এবং জেলা পরিষদের সদস্য রুনা খাতুন, শোনাবো আপনাদের। আমি মাননীয়া মমতা ব্যানার্জির অনুগামী, ধুলো থেকে তুলে উনি আমাকে সোনার মতো মূল্যবান বানিয়ে দিয়েছেন, আমি তার প্রতি চিরকৃতজ্ঞ আছি, কৃতজ্ঞ থাকব। আমার লড়াই সিঙ্গুর আন্দোলনের সময় থেকে দিদির দলে ঢুকিনি, কিন্তু দিদির সঙ্গে থেকেছি, মহাশ্বেতা দেবীর সঙ্গে থেকে দিদির সঙ্গে থেকেছি। যতদিন বাঁচবো আমি দিদির লড়াইয়ের সঙ্গে থাকব। লক্ষ্য আমাদের একটাই, আগামী লোকসভা নির্বাচন, এবং প্রত্যেকেরই উচিত দলের অনুশাসন মেনে চলা। কারণ দেখুন, আমি ব্যক্তি রুনা খাতুন, আমি একজন হাই স্কুলের শিক্ষিকা, এই হিসাবে আমি অবশ্যই একটা পরিচিতি লাভ করেছিলাম, কিন্তু তার থেকে অনেক বেশি জননেত্রী, মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমি একজন জেলা পরিষদ হতে পেরেছি এবং দলের কিছু না কিছু দায়িত্বে রয়েছি। এটা অনেক বেশি পরিচিতি দিয়েছে এবং তার জন্য আমি অবশ্যই দলের প্রতি কৃতজ্ঞ এবং দলের অনুশাসন সবার আগে। অর্থাৎ বলাগড়ে আপাতত সমস্যা মেটানো গেল এবং যে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছিল সেটা মেটানো গিয়েছে, কিন্তু ব্যারাকপুর আছে, ব্যারাকপুরে সেখানে অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের মধ্যে সমস্যা মেটার নাম করছে না, একের পর এক বৈঠক তো হয়ে যাচ্ছে। কেন বলে মনে হয়? আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন বিজেপির নেতা রমজান আলী, আপনাকে স্বাগত জানাবো। এই যে ব্যারাকপুরে সোমনাথ শ্যাম অর্জুন সিংয়ের দ্বন্দ্ব, এটা কেন মিটছে না বলে আপনার মনে হচ্ছে এবং এতে বিজেপির কি সুবিধে হচ্ছে? সোমনাথ শ্যাম এবং অর্জুন সিংকে নিয়ে যে দ্বন্দ্বটা, এটা কোনো দ্বন্দ্ব নয়, এটা একটা গল্প। এটা তৃণমূলের দুর্নীতি চারিদিকে যেভাবে মাথাচাড়া দিয়েছে, একদিকে ইডি, একদিকে সিবিআই তৃণমূলের নেতাদের বাড়িতে বাড়িতে যাচ্ছে, ফলে এরা নাজেহাল হয়ে পড়ছে। সাধারণ মানুষের কাছে সেটা পরিষ্কার হচ্ছে, যার জন্য সেখান থেকে মুখ ঘোরাতেই আজকে তৃণমূলের বিভিন্ন নেতার মধ্যে, যেমন আমি একটু আগে শুনছিলাম মনোরঞ্জন ব্যাপারী এবং রুনা, তার সঙ্গে এবং অর্জুন সিং এবং সোমনাথ শ্যাম, এছাড়া আরো অনেক তৃণমূলের নেতারা আছে, তারা বিভিন্ন রকম কথা বলছে। এটা একটা জিয়ে রাখা, জিয়ে রেখে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে তারা তাদের দুর্নীতি ঢাকার চেষ্টা করছে, তাদের অপকর্ম ঢাকার চেষ্টা করছে। বাংলার মানুষ এটা বুঝে গেছে যে তৃণমূলকে শুধু বিসর্জন না দিতে পারলে তাহলে বাংলার মানুষ শান্তিতে থাকতে পারবে না, বাংলার মানুষ শান্তিতে তার ধর্ম আচরণ করতে পারবে না, আর্থিক ব্যবস্থা মানে বন্দোবস্ত করতে পারবে না। আজকে কলকাতার রাজপথে দেখুন, যেখানে ছাত্রছাত্রীরা অবস্থান করছে বছরকে বছর, কিন্তু তাদের নিয়ে কোনো সুরাহা নেই, তাদের নিয়ে কোনো খবর নেই। রমজান আলী বলছেন যে আপনারা এই বিষয়টাকে জিয়ে রাখতে চাইছেন, একের পর এক যে দ্বন্দ্ব দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে। হ্যাঁ, বলাগড়ে সমস্যা মিটেছে, উনি একজন মুসলিম কমিউনিটি, উনি একজন রমজান আলী একজন মুসলিম কমিউনিটির মানুষ। খুব ভালো লাগলো যে বিজেপি করছে, কিন্তু এটাও ঘৃণা করা উচিত ছিল আজকে গুজরাট সরকারের
যে বদান্যতায় বিলকিস বানোর আসামির আজকে আবার পুনরায় জেলে ঢুকলো, সেই গুজরাট সরকারের বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞা করা উচিত ছিল। যে বিজেপি সরকার বিলকিস বানোর আসামিদেরকে ছাড়িয়ে দেয় জেল থেকে, সেই বিজেপিকে উনি কি করে করছেন এটা আমার জানা ছিল না। প্রথম কথা, ব্যারাকপুরের দ্বন্দ্বটা কিছু দ্বন্দ্ব নেই, এখানে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই, কিছু নেই, শুধুমাত্র বাংলার মুসলমানকে দিয়ে মুসলমানের খুন করাচ্ছে এই তৃণমূলের থেকে আমরা জ্ঞান শুনতে চাই না। আরে ইডি সিবিআই তো বিরোধীদের জন্য। আজকে উন্নয়ন নিয়ে কথা বলুন, আমরা শুনবো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখলাম একটা ভাষণে তিনি আল্লাহর কসম বলছে মুসলিমদের সান্নিধ্যে আসার চেষ্টা করছে, পারবে না, মুসলিমদের সঙ্গে ভাওতা দিচ্ছে, একদম মুখোশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। করেছে ইডি, লজ্জা লাগছে না আপনাদের? ইডি দিয়ে কি রাজনীতি করা যায়? সিবিআই তে রাজনীতি করা যায়? সুকেশ বাবু, রমজান আলী বা অন্যান্য বিজেপি নেতারা বলছেন যে আপনাদের দলের একাধিক নেতা নেত্রী তারা দুর্নীতির সঙ্গে যুক্ত, এবং এই দাবি তো আপনারাও করছেন যে এই দুর্নীতিগ্রস্ত যারা তাদেরকে সরিয়ে দেওয়া হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন ব্যারাকপুরে, সেখানে ব্যারাকপুর শিল্পাঞ্চলে যে ভাটপাড়া পুরসভা রয়েছে, দুর্নীতি হয়েছে, আপনাদের নিশানায় রয়েছেন সাংসদ অর্জুন সিং, সোমনাথ শ্যামের নিশানায় রয়েছেন অর্জুন সিং। করবে তাদেরকে লোকসভা টিকিট দেবে না। যদি লোকসভা এরকম লোক টিকিট পায়, জনগণ তাদেরকে ভোট দেবে না। দুটো রাস্তা খোলা আছে। যদি দুর্নীতিগ্রস্তরা কোনো টিকিট পায়, যদি তাহলে কি অর্জুন সিংকে যদি তৃণমূল টিকিট দেয়, অর্জুন সিংকে যদি তৃণমূল কংগ্রেস টিকিট দেয় সুকেশ বাবু, তাহলে কি আপনারা নামবেন না? সোমনাথ শ্যাম যতই বলুক, তাহলে কি কাঁধে কাঁধ মিলিয়ে নামবেন না আপনারা? অর্জুন সিংকে টিকিট দিল কি দিল না, আপনার কথা অনুযায়ী অর্জুন সিং তো দুর্নীতিগ্রস্ত। সোমনাথ টিকিট তো আপনাদের অন্য কেউ দিতে পারে, আপনারা দিতেই পারে। আমি তো বলছি যদি, সে কারণে তো আমার কথা যদি আছে, সে কারণে তো আমার কথা যদি আছে। যাকে টিকিট দেবে মানুষ ভোট দেবে না, মানুষ ভোট দেবে না। এগুলো জিয়ে রাখে একটা ঘটনা, ইডি সিবিআই থেকে বাঁচার জন্য। আপনার কথা অনুযায়ী সুকেশ বাবু, আপনার কথা অনুযায়ী দুর্নীতিগ্রস্তকে তো টিকিট দেবে না দল। সুকেশ বাবু, আপনার কথা অনুযায়ী দিতে পারে না। তা আপনার কথাই অনুযায়ী অর্জুন সিং বা আপনার সোমনাথ শ্যামের কথা অনুযায়ী অর্জুন সিং দুর্নীতিগ্রস্ত আর কাউকে দল টিকিট দেবে না, এটাই দলের সিদ্ধান্ত হয়েছে। এবং যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে তাদেরকে দল থেকে ছাড়বে। অভিষেককে টিকিট দেবে তৃণমূল? অভিষেকের যে তৃণমূলের যে বড় নেতা জেনারেল সেক্রেটারি, তিনি তো দুর্নীতিবাজ। এটা বললে হয় তিনি তো কৈলাসচোর, বললে হয় যাকে চার্জশিটটা দিন, তিনি কোর্টে চার্জশিট দিন, চাকরি চোর। আগে চার্জশিট দিন, মমতার বিরুদ্ধে চার্জশিট দিন। সেই ক্ষমতা আছে? ক্ষমতা নেই। বাংলার মানুষ জানে, বাংলার শিশুরা জানে যে অভিষেক ব্যানার্জি চোর, অভিষেক ব্যানার্জি চোর। 7 কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে, 7 কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে। মাথায় আছে? মাথায় আছে? যে তথ্য আদালতে দেয়, সবসময় যে হিসেব দেয় সেই তথ্য প্রকাশ করতে পারে, সেই তথ্য পেশ করতে পারে না। যে কত টাকা তারা, এক তো বলছে এত কোটি টাকা তারা বাজেয়াপ্ত করেছে, যখন তথ্য পেশের সময় হয় তখন সেই হিসেব তারা দিয়ে উঠতে পারে না। এই ধরনের ঘটনা কিন্তু দেখা গিয়েছে, বহু ক্ষেত্রে দেখা গিয়েছে। আপনি হয়তো বলছেন কোন একজন ব্যক্তিকে, আপনি ব্যক্তিকে চোর বলে দিচ্ছেন, কিন্তু প্রমাণ না হওয়া পর্যন্ত তাকে বলা যায়? প্রমাণ না হওয়া পর্যন্ত আপনি দাগিয়ে দিতে পারেন না। অভিযুক্ত নিঃসন্দেহে, হয়তো আপনাদের অভিযোগ রয়েছে, একাধিক জায়গা থেকে অভিযোগ পাওয়া গিয়েছে। আমরা অভিযোগ করছি এবং এটা প্রমাণিত হচ্ছে, সেটা মানুষ দেখছে। ইডি তদন্ত করছে, দুর্নীতি নিয়ে তো আপনারা অনেক দিন ধরে সোচ্চার। দুর্নীতি নিয়ে তো এই রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারে আসার পরে বিরোধী রাজনৈতিক দলগুলি তো বারবার দুর্নীতিকে অস্ত্র করেছে, তা রোজভ্যালি হোক কিংবা সারদা হোক, কিন্তু তারপরও তো একের পর এক ভোট হয়েছে, শাসক দল বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। তাহলে কি এই অস্ত্র কাজ করছে না? আপনারা বলছেন কোনো বিপুল ভোটে নয়, গণতন্ত্র হরিলুট হয়েছে, গণতন্ত্র হরিলুট হয়েছে। এখানে যেমন আমি বসে কথা বলছি, কেন্দ্রীয় বাহিনী দিয়েও লোক নিয়ে এসে আমাকে পঞ্চায়েতে সকাল 7টার সময়, পঞ্চায়েত নির্বাচনে সকাল 7টার সময় মেরে বুথ দখল করে। তৃণমূলকে আপনাদের দাবি মেনে কেন্দ্রীয় বাহিনী তো এসেছিল, ভোট দিয়েছে। রমজান সাহেব, আপনাদের দাবি মেনে কেন্দ্রীয় বাহিনী এসেছিল, উঠে এসে ভোট দিয়েছে, কবরস্থান থেকে উঠে এসে ভোট দিয়েছে। তাদের ভোটে ওরা জয়ী হয়েছে, জনগণ ভোট দেয়নি। এটা মানুষ বিশ্বাস করে যে তৃণমূল ভোটে জিতেছে।
বেশ, আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করতে হবে, তবে দেখা যাক আপনাদের এই দুর্নীতি অস্ত্র আগামী দিনে, অর্থাৎ এই যে আপকামিং ভোট রয়েছে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে কোনোভাবে আপনাদেরকে সহযোগিতা করতে পারে কিনা বা শাসক দলকে বেকায়দায় ফেলতে পারে কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত দুজনকে ধন্যবাদ জানাবো, রমজান আলী এবং সুকেশ বিশ্বাস, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো আপনাদেরকেও যারা এই অনুষ্ঠান এতক্ষণ দেখছিলেন। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।